সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এইটা মানুষ কখনোই, জনগণ কখনোই, অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে, তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সংস্কারের কথা বারবার উচ্চারণ করে আপনি গণতন্ত্রের পথ চলাকে আটকে রাখবেন, এটাও মানুষ স্বাভাবিকভাবে এই বিষয়টিকে নেবে না। মানুষকে অবশ্যই, জনগণকে অবশ্যই জানাতে হবে যে সে তার নির্বাচন কবে হবে। অনেকেই বলছেন যে আমরা শুধু নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে? হ্যাঁ, বিপ্লব তো হয় একটা কোনো কজের উপর। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি। অর্থাৎ একটা জনগণ যে তার সরকার গঠন করবে, সেই যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি। যেদিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে, সেই দিন গণতন্ত্রের একটি বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারবে। সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এইটা মানুষ কখনোই, জনগণ কখনোই, অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে, তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি, কিন্তু সংস্কারের কথা বারবার উচ্চারণ করে আপনি গণতন্ত্রের পথ চলাকে আটকে রাখবেন, এটাও মানুষ স্বাভাবিকভাবে এই বিষয়টিকে নেবে না। একটি গণতন্ত্রের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণার এই যে গড়িমসি করা, এটাও আপনার কোনো স্বাভাবিক, আমার মনে হয় যে মানে একটি বিষয় নয়। মানুষকে অবশ্যই, জনগণকে অবশ্যই জানাতে হবে যে সে তার নির্বাচন কবে হবে। অনেকেই বলছেন যে আমরা শুধু নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে? হ্যাঁ, বিপ্লব তো হয় একটা কোনো কজের উপর। কারণ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। 17 বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী সে তার সরকার পরিবর্তন করতে পারেনি। তো সুতরাং এই অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার, সেই অধিকারটা যে হরণ করা হয়েছে, এটা পুনঃপ্রতিষ্ঠায় তো একটা অন্যতম গণতন্ত্রের শর্ত। এই শর্ত পূরণ না হলে পরে আমি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা নিশ্চিত হতে পারবে না। তো সুতরাং এইটা অত্যন্ত প্রয়োজন, এবং এইটিকে বাদ রেখে, একপাশে রেখে অন্য কথা বারবার বললে পরে এক ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত বা এক ধরনের সংশয় মানুষের মধ্যে তৈরি হবে। আমি আজকে শহীদ জিয়া পাঠাগার যেটা তৈরি করা হয়েছে, আমি তার যে উদ্যোক্তা, বিশেষ করে সালাম ভাই সহ, তারা একটি রাজনৈতিক দলের অফিসে তাদের নিজস্ব উদ্যোগে যারা এর সাথে জড়িত, তারা এই পাঠাগারটিকে গড়ে তুলেছে। আমি যে কথাটি বলেছি একজন বিদগ্ধ জনের কথা, যে বাড়িতে একটি বই নেই সেটি রেস্টুরেন্ট, যে রাজনৈতিক দলের অফিসে একটি সমৃদ্ধ গ্রন্থাগার নেই, সেটা হয়তো আপনার অন্য কিছু হতে পারে, কিন্তু সেটি একটি রাজনৈতিক দলের কার্যালয় হতে পারে না। আবার রেফারেন্সের দরকার হতে পারে, আবার তথ্যপঞ্জির দরকার হতে পারে, আমাকে উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমার আরও কিছু জিনিস দরকার পড়ে, যেটা গ্রন্থাগার আমাদেরকে সরবরাহ করবে। তো সেটি আমাদের কয়েকজন তরুণ নেতৃত্ব এবং তার সাথে একজন বীর মুক্তিযোদ্ধা, তার সান্নিধ্য, তার সাহচর্যের মধ্যে দিয়েই আমাদের পার্টি অফিসে এই গ্রন্থাগারটি গড়ে উঠেছে, এই পাঠাগারটি গড়ে উঠেছে। অনেক ছেলে মেয়ে গিয়ে সেখানে এখন পড়ছেন, সেখানে পাঠচক্র হচ্ছে, এবং এর মধ্যে দিয়ে যে জ্ঞানের যে বিকাশ, জ্ঞানের যে মানে জড়তা কাটিয়ে একটা স্বাধীন চিন্তা, স্বাধীন মন তৈরি করার যে প্রচেষ্টা, এই পাঠাগারের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। এর সাথে যারা জড়িত রয়েছেন, সালাম ভাই সহ, আমাদের ওবায়দ ভাই সহ, এবং আরও যারা এখানে রয়েছেন, সবাইকে আদৃপ্তিত হলো, এর হলো কি বলবো যে সিইও, হ্যাঁ, মানে চিফ এক্সিকিউটিভ, সে আমাদের সাথে অত্যন্ত লেগে থেকে এই জিনিসগুলো সে গড়ে তুলেছে। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি, সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
তাদের এই উদ্যম, ওই উদ্যোগের মধ্যে দিয়ে এই পাঠাগার সবার কাছে একটি দৃষ্টান্ত হবে, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।